লঘু জাতি ধর্ম সংখ্যালঘু জাতি ধর্মের মানুষ আক্রান্ত হয়, নারী আক্রান্ত হয়। বিভিন্ন জায়গায় দখলের জন্য, চাঁদাবাজির জন্য, প্রতিষ্ঠান দখলের জন্য, পদ দখলের জন্য মব সন্ত্রাস হতে থাকে। দুঃখের বিষয় হচ্ছে যে এগুলো যারা করে তারা এক ধরনের প্রচ্ছন্ন প্রশ্রয় পায় সরকারের কাছ থেকে। জুলাইতে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার না হলে অনেক কিছুই আমাদের পরিষ্কার হবে না কিংবা দায় মুক্তি হবে না। গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে সরকারকে একটা জায়গা খুবই শতভাগ শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে সরকার পক্ষপাতহীন। একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে হয়েছিল এবং এটা বলা যায় যে বিশেষত 2014 থেকে শেখ হাসিনা সরকার তো মেয়াদ উত্তীর্ণ সরকার, অনির্বাচিত সরকার, এবং জোর জবরদস্তির মাধ্যমে ছিলেন। এবং থাকার কারণ হচ্ছে যে কিছু গোষ্ঠীর হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত করা, নিজেদের নির্বাচন ছাড়া ক্ষমতা চিরস্থায়ী করা, এগুলো ছিল উদ্দেশ্য। তো তার বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটারই একটা বিস্ফোরণ হয়েছিল গণঅভ্যুত্থানের মধ্যে। কারণ যে শেখ হাসিনারই কারণটা শেখ হাসিনাই, কারণ সেই সময় নির্বিচার হত্যাকাণ্ড মানুষকে ক্ষুব্ধ করেছে এবং আগের যে ক্ষোভ সেগুলোই আরও বিস্ফোরণ হয়েছে। সমাজের সব স্তরের মানুষ আশায় গণঅভ্যুত্থান হয়েছে। তো গণঅভ্যুত্থানের মধ্যে মানুষ যে এরকম ঝুঁকি এবং নির্যাতনকে মোকাবেলা করে যে মানুষ রাস্তায় নেমেছে, সর্বস্তরের মানুষ, সেই আন্দোলনের মধ্যে দিয়ে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে একটা বাংলাদেশ একটা ঠিক এরকম আর থাকবে না, বাংলাদেশ একটু ভিন্ন হবে। ভিন্ন হবে মানে স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদী শাসন, যা খুশি তাই করা, লুণ্ঠন, মানুষকে না জানিয়ে দেশ নিয়ে চুক্তি করা, এই সমস্তগুলোর অবসান হবে এবং ছাত্রলীগ, যুবলীগের মতো অত্যাচারী কোনো গোষ্ঠী আর থাকবে না। তো গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই প্রত্যাশাটা যে তৈরি হয়েছিল এবং সেই প্রত্যাশার জায়গা ছিল অন্তর্বর্তী সরকার, প্রত্যাশার জায়গা ছিল তরুণ নেতৃবৃন্দ, এটা এই গণঅভ্যুত্থানের পর থেকে এটা আরও ঘনীভূত হওয়ার বদলে এটা আঘাতপ্রাপ্ত হতে থাকে। দেখা যায় যে মব সন্ত্রাস তৈরি হয়, সংখ্যালঘু জাতি ধর্মের মানুষ আক্রান্ত হয়, নারী আক্রান্ত হয়। বিভিন্ন জায়গায় দখলের জন্য, চাঁদাবাজির জন্য, প্রতিষ্ঠান দখলের জন্য, পদ দখলের জন্য মব সন্ত্রাস হতে থাকে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে এগুলো যারা করে তারা এক ধরনের প্রচ্ছন্ন প্রশ্রয় পায় সরকারের কাছ থেকে। এটা হচ্ছে সবচাইতে অসুবিধাজনক ব্যাপার। সরকার সব কিছু সমাধান করতে পারবে তা না, কিন্তু সরকারের দিক থেকে উদ্যোগ ছিল কিনা, চেষ্টা ছিল কিনা, কিংবা সরকারের ভেতর থেকে এগুলির বিরোধিতা ছিল কিনা, সেটাই মানুষ দেখে। তো মানুষ যখন দেখছে যে সরকারের ভেতর থেকেই কেউ কেউ এগুলিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিংবা প্রশ্রয় দিচ্ছে কিংবা এক ধরনের যৌক্তিকতা দাঁড় করানোর চেষ্টা করছে, কিংবা সরকারের বাহিনী সেটাকে সরকারের যে প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ, সেগুলো থামানোর চেষ্টা করছে না, তখন মানুষের মধ্যে এই প্রত্যাশা ভঙ্গ শুরু হয়। তো তার ফলে যে আদি প্রত্যাশা, সেই প্রত্যাশার একটা ভাঙন হয়েছে এবং গণতান্ত্রিক রূপান্তরের যে আহ্বান আমরাও রেখেছিলাম দ্রোহযাত্রার মধ্যে, যে বাংলাদেশে শেখ হাসিনা পতন হইলেই তো হবে না, একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় যেতে হবে। তো সেটা এখন পর্যন্ত আমি মনে করি যে আমাদের আয়ত্তের মধ্যে আসে নাই, কিংবা সরকারেরও উদ্যোগটা অনেক দুর্বল। It's our stage, we came to play. Dribble past defense, ain't no delay. 3-pointer swish, crowd goes insane. Victory sweet, we brought the pain. তো সেই জন্য এই লড়াইটা আরও চলতে হবে মনে হচ্ছে। সরকারকে সফল বা ব্যর্থ বললে মানে সরকার আদৌ চেষ্টা করেছে কিনা সেটাই প্রশ্ন। আইন শৃঙ্খলার মধ্যে আমি যদি বলি, একটা হচ্ছে মব সন্ত্রাস, আরেকটা হচ্ছে চাঁদাবাজি, তারপরে বিভিন্ন জায়গায় যে ছিনতাই ইত্যাদিও বেড়েছে, খুন বেড়েছে, আমরা নারী নির্যাতন, যৌন নিপীড়ন সেগুলো বেড়েছে, নারীর উপরে সরাসরি আক্রমণ, মাজার ভাঙা, সংখ্যালঘুদের মন্দির ভাঙা, এই সমস্ত বেড়েছে। এগুলোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো
শক্ত পদক্ষেপ ছিল না এগুলোর বিরুদ্ধে। অন্তত মানে জোর গলা এগুলোর থামানোর কথা বলা, সেটাও অভাব ছিল। তারপরে এগুলির যে বিচার করা, মানে যারা এগুলোর জন্য দায়ী তাদেরকে যে বিচার করা বা তাদেরকে গ্রেপ্তার করা, সেটার ব্যাপারেও যথেষ্ট দুর্বলতা ছিল। মানে সরকারের দুর্বলতা একদিকে প্রকাশিত হয়েছে, অন্যদিকে এটার ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে। মানে এগুলিকে সরকার গুরুত্ব দেয় নাই, যে এগুলি যে দমন করা দরকার, থামানো দরকার, জনস্বার্থ রক্ষায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করায়। কারণ বাংলাদেশে সে একজন মানুষ যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, যে লিঙ্গেরই হোক, নাগরিক হিসেবে তার একটা নিরাপত্তা পাওয়ার অধিকার আছে এবং এটা সরকারের দায়িত্ব। সুতরাং কাউকে যদি তার পরিচয়ের জন্য কিংবা তার দুর্বলতার জন্য তার উপর আক্রমণ হয়, সেটা সরকারের দায়িত্ব। তাকে সরকার যদি সেই ক্ষেত্রে দুর্বলতা দেখায় কিংবা নিষ্ক্রিয়তা দেখায়, এটা সরকারের উপরই দায়টা পড়ে। নতুন দলের তো এখন পর্যন্ত আমরা কোনো পরিষ্কার ঘোষণা কর্মসূচি পাইনি। তারা যে সমস্ত কথাগুলো বলছে ওগুলি এখনও কোনো সুনির্দিষ্ট না। যেমন নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে কি বোঝায়? সেখানে কি কি থাকবে? সেখানে কি মব সন্ত্রাস থাকবে? সেখানে কি চাঁদাবাজি থাকবে? সেখানে কি জমি দখল থাকবে? সেখানে কি ধর্ম, জাতি, শ্রেণী, লিঙ্গ পরিচয়ের মানুষ, সকল পরিচয়ের মানুষ নিরাপত্তা পাবে? সেইটার একটা হচ্ছে কাগজের ঘোষণা, সেটারও অভাব আছে। আবার তাদের যে কথাবার্তা এবং ভূমিকা, সেগুলির মধ্যেও এগুলি সম্পর্কে কোনো আশাব্যঞ্জক কোনো চিত্র পাওয়া যাচ্ছে না, যে বাংলাদেশে তারা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে কী বোঝাচ্ছে। এবং নিজেদের মধ্যে, তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত দেখা যাচ্ছে। অন্যদের সাথে তো দেখাই যাচ্ছে, তাদের নিজেদের মধ্যেও দ্বন্দ্ব সংঘাত, পার্থক্য দেখা যাচ্ছে। নারী হিসেবে যারা আছেন তারা বিভিন্ন অভিযোগ তুলছেন, সেগুলো একটা খুব উদ্বেগের বিষয়। তো আমি মনে করি এসব বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার। যারা নিপীড়ন, বৈষম্য কিংবা সন্ত্রাসের সাথে যুক্ত, চাঁদাবাজির সাথে যুক্ত, তারা তাদের যে এই নতুন দলের নেতৃত্ব গ্রহণ করে না বা নতুন দলের নেতৃত্বের সাথে তারা নাই, এইটার ব্যাপারে মানুষের মধ্যে যে সন্দেহ, অবিশ্বাস এবং প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলোর সমাধান না করলে তাদের পক্ষে জনগণের আস্থা অর্জন করা কঠিন হবে। সংস্কার প্রক্রিয়া, এই সরকার অনেক কিছু করতে পারত। মানে অন্তর্বর্তী সরকার তো স্থায়ী সরকার না, কাজে তার কাছ থেকে বেশি আশা করে লাভ নাই। কিন্তু অনেকগুলো সংস্কারের সূচনা করতে পারত এবং তাদের নিজেদের আচরণেও কিছু পরিবর্তন দেখাতে পারত, যে সরকারের উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে, কর্মকর্তা হিসেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগের সরকারের কিছু তৎপরতা, যেমন গোপনে চুক্তি করা, জনগণকে না জানিয়ে গোপনে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা, গোপনে আমদানির চুক্তি করা। এলএনজি আমদানির চুক্তি পেট্রোবাংলা জানে না। বোয়িং বিমান কেনার চুক্তি, অর্ডার দেওয়া হয়েছে 25টা বোয়িং বিমান জানে না। তারপরে ট্রাম্পের আদেশনামা, সেটা জনগণ জানে না, সরকার একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছে। এগুলি তো আগের সরকারের আমল। এগুলি থেকেই তো আমরা বের হতে চেয়েছি, যে জনগণকে না জানিয়ে জনগণের সম্পদ বা দেশ নিয়ে কোনো ধরনের চুক্তি করা যাবে না। এটাই ছিল গণঅভ্যুত্থানের বড় একটা, এবং নতুন বন্দোবস্ত বললে এইগুলিকে নিশ্চিত করা। সরকার দেখা যাচ্ছে যে উল্টো পথে যাচ্ছে। মানে একটা হচ্ছে সংস্কারের যে সমস্ত সম্ভাবনা ছিল সেটাও করে নাই, উল্টো দেখা যাচ্ছে এমন সব কাজ করছে যেগুলি না করলেও তাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে বিদেশি কোনো কোম্পানিকে খুশি করার জন্য কিংবা ট্রাম্প প্রশাসনকে খুশি করার জন্য কিংবা দেশের কোনো প্রভাবশালী গোষ্ঠীকে খুশি করার জন্য এমন সব কাজ করছে যেগুলি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। জুলাই হত্যাকাণ্ডের বিচারটা খুব গুরুত্বপূর্ণ, করা উচিত। কারণ জুলাইতে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার না হলে অনেক কিছুই আমাদের পরিষ্কার হবে না কিংবা দায় মুক্তি হবে না। সেই বিচার প্রক্রিয়াকে যথাযথভাবে অগ্রসর করার জন্য সরকারের দায়িত্ব ছিল এই যে পাইকারি যে মামলা হয়, বেনামে যে মামলা হয়, অজ্ঞাতনামা ধরে যে মামলা হচ্ছে শত শত হাজার হাজার মানুষের নামে, এবং তারপরে সেই মামলার ভয় দেখিয়ে টাকা পয়সা আদায় করা হচ্ছে, মামলার ভয় দেখিয়ে বিভিন্ন জমি জমা এগুলোর দখল হচ্ছে। এটা খুব ভয়ঙ্কর একটা, মানে এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের
বিচারকেই ক্ষতিগ্রস্ত করছে এবং সরকারের যে ভূমিকা সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে। তো সরকারের উচিত হবে অবিলম্বে পাইকারি মামলার চর্চা বন্ধ করা। পাইকারি মামলার সুযোগ নিয়ে যারা আটক বাণিজ্য করেছে, সেটা পুলিশে হোক কিংবা কোনো নেতাই হোক কিংবা কোনো ছাত্রনেতা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৃত যাদের যে বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না, মামলা করা যাবে না, এইটা নিশ্চিত করা। এই সরকার আসলে মানে এরকম যদি হইতো যে এই সরকার ক্ষমতায় থাকলে আমরা আরও ভালো কিছু পাবো, আরও সংস্কার হবে, জনগণের স্বার্থ পূরণ হবে, সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং এই সরকারের ভূমিকা সংস্কারের পক্ষে কোনো কার্যকর ভূমিকাও আমরা দেখি নাই। তো লক্ষণ দেখে মনে হচ্ছে এই সরকার যদি আরও বেশি ক্ষমতায় থাকে তাহলে আরও ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য আমি মনে করি যে নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যতটুকু প্রস্তুতি দরকার, যেমন নির্বাচনী প্রক্রিয়াকে যাতে ওইখানে সন্ত্রাসী শক্তি কিংবা চোরাই টাকা কিংবা সাম্প্রদায়িকতা, জাতিবিদ্বেষ এগুলি কোনোভাবে কাজ করতে না পারে, কোনো দল এগুলির উপরে ভর করে যেন ভোট নেওয়ার চেষ্টা না করতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করে নির্বাচন দেওয়াটাই সরকারের উচিত কাজ হবে। গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার যদি সরকার ঠিকঠাক মতো করতে পারে এবং সরকার যদি এটা এবং এই গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে সরকারকে একটা জায়গা খুবই শতভাগ শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে সরকার পক্ষপাতহীন, সরকার কোনো পক্ষপাতের মধ্যে নাই, এই বিষয়টা নিশ্চিত করতে হবে, যেটা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে। এটা নিশ্চিত করতে পারলে তারা নির্বাচন কেন্দ্রিক সংস্কারও করতে পারবে এবং গ্রহণযোগ্য একটা যদি নির্বাচন হয় সেটাই আমার মনে হয় সরকারের কাছ থেকে এর থেকে বেশি প্রত্যাশা করার উপায় নাই। এটা আমি বললাম যে সরকারের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠেছে এবং দেখা যাচ্ছে যে শ্রমিক কিংবা শিক্ষার্থী কিংবা নারী তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসলে তাদের উপর হামলা হয়, কিন্তু আবার সরকার ঘনিষ্ঠ যারা তারা যদি মিছিল নিয়ে যায় 144 ধারাও কাজ করে না, যমুনা পর্যন্ত চলে যেতে পারে। এটা তো সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট করে, সরকারের উপর আস্থা নষ্ট করে। এগুলো সরকারের এসব বিষয়ে সরকার যদি যথাযথভাবে নির্বাচন পর্যন্ত যেতে চায় তাহলে তার পক্ষপাত দুষ্ট যে ভাব সেটা দূর করতে হবে। আর করিডোর বলি কিংবা চট্টগ্রাম বন্দর বলি, এগুলি নিয়ে সরকারের যে তৎপরতা এটা খুবই আপত্তিকর, কারণ এই সমস্ত চুক্তিগুলো দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। দীর্ঘমেয়াদী যে সমস্ত জায়গায় প্রভাব পড়বে সেটাই স্বল্পমেয়াদী সরকারের দায়িত্ব না সেগুলো পালন করা, কারণ এই দীর্ঘমেয়াদী চুক্তির প্রভাবের জন্য কাউকে না কাউকে জবাবদিহি করতে হবে। এই সরকার তো কদিন পরে থাকবে না, জবাবদিহি কে করবে? তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো, প্রথমত চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার কোনো যুক্তি নাই, করিডোরের মধ্যে যাওয়া বাংলাদেশের উচিত না, ট্রাম্প যা বলবে তাই মেনে নেওয়া এটা স্বাধীন দেশের কাজ না, সরকার এগুলোই করতে যাচ্ছে এবং এগুলি তো করা উচিতই না, অন্তর্বর্তী সরকার হিসেবে তার কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না এটা। সুতরাং এই সমস্ত তৎপরতা থেকেও সরকারের সরে আসা উচিত।